ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রাশেদ লিমন। যাচ্ছি তার কাছে। লিমন, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। সবশেষ কি খবর আছে? আমরা কি স্বস্তির কোনো খবর পাচ্ছি? স্বস্তির কোনো খবর আসলে আপাতত নেই, এবং তার আগে একটু জেনে নিয়ে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় আছে। এই মুহূর্তে আসলে সেই স্বস্তির যেহেতু খবর নেই, অস্বস্তি কোন পর্যায়ে আছে। নগরের ধানমন্ডিতে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, এছাড়া একদম উত্তরের দিনাজপুরে আছেন সহকর্মী দুলাল। তাদের দুজনের কাছ থেকে জেনে নাই এখনকার পরিস্থিতি। বাপ্পি, টানা কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহের কারণে রাজধানী জুড়ে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। জনজীবন একদম হাঁসফাঁস অবস্থা। কারণ আমরা জানি সপ্তাহের আজ শেষ কর্মদিবস, বৃহস্পতিবার। স্বাভাবিক দিনগুলোতে আমরা বেশ মানুষের চাপ দেখি, যানবাহনের চাপ দেখি, কিন্তু সেই ধরনের খুব একটা মানুষ আমরা উপস্থিতি লক্ষ্য করছি না। একদম শহর বলা যেতে পারে স্বাভাবিক দিনের তুলনায় ফাঁকাই, অর্থাৎ খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হয়নি। এবং গতকালকে আমরা যে বিষয়টি দেখেছিলাম যে রাজধানী জুড়ে বেশ একটু বাতাসের উপস্থিতি লক্ষ্য করেছিলাম, এবার কিন্তু আমরা আজকে সেটিও দেখতে পাচ্ছি না। অর্থাৎ গতকাল আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে দূর আকাশে মেঘের উপস্থিতির কারণে কিছুটা বাতাস রয়েছে এবং সেটিও মানুষকে স্বস্তি দিচ্ছে। সেই স্বস্তির জায়গাটুকু আজকে আমরা পাচ্ছি না। আজ খুব একটা গাছের পাতা নড়ছে না। জনজীবন যেমন স্থবির, প্রাণ প্রকৃতিও স্থবির। গাছের পাতাও কিন্তু একদম থমকে অবস্থায় রয়েছে। এবং এই পর্যায়ে এসে সাধারণ যারা আছেন, খেটে খাওয়া মানুষ, তারা বরাবরের মতোই ভোগান্তিতে আছেন এবং টানা ভোগান্তি, এবং অনেকের মধ্যেই নানা ধরনের শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। সেটিও একটি বড় সংকটের কারণ হয়েছে। এবং খেটে খাওয়া মানুষেরা তারা শুধু যে এই আবহাওয়াজনিত সমস্যায় ভুগছে সেটি নয়, তাদের অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়েও তারা যাচ্ছেন। পাশাপাশি আবহাওয়া অফিস সারা দেশের যে হিট অ্যালার্ট রয়েছে সেটি তৃতীয়বারের মতো কিন্তু হিট অ্যালার্ট তারা বাড়িয়েছেন আরও 3 দিন বা 72 ঘন্টার জন্য। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই যে চলমান মাস এপ্রিল, সেই এপ্রিলের পুরো সময়টা জুড়েই এমন তাপপ্রবাহ থাকবে এবং আগামী 5 দিনে আসলে কোথাও তেমন কোনো বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আবহাওয়া যেটি বলছে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু অংশে হালকা কিছু বৃষ্টি হতে পারে, তবে সেই বৃষ্টি সামগ্রিক তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আনবে না। বড় পরিবর্তন আনতে গেলে অবশ্যই বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বর্ষণের দরকার রয়েছে, এবং সেই ভারী বর্ষণ কবে নাগাদ হবে সেটিও কিন্তু তারা বলছে না। এবং আবহাওয়া অফিস থেকে বারবারই বলা হচ্ছে যে চলমান যে তাপপ্রবাহ সেটি আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকবে এবং মে মাসে গিয়ে হয়তো কালবৈশাখী ঝড়ের প্রভাবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, তখন হয়তো তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। আমরা একটু দিনাজপুরের খবর জানবো, সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। দুলাল, দিনাজপুরের কি অবস্থা এই মুহূর্তে? প্রচণ্ড তাপদাহ রোদের কারণে এই অঞ্চলের মানুষের জীবন কিন্তু কাহিল হয়ে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ কিন্তু বাড়তে থাকে। আমি এই মুহূর্তে শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা মুন্সিপাড়ায় রয়েছি। আপনি দেখছেন যে এই সময়টাতে এখানে প্রচণ্ড যানবাহন এবং ট্রাফিক জ্যাম লেগে থাকতে, কিন্তু এখন দেখছি যে মোটামুটি এই এলাকা বা এই অঞ্চলটি আপনার খালি, কোনো যানবাহন কীভাবে দেখছি না। এবং প্রচণ্ড গরমের কারণে যারা যানবাহন নিয়ে চলাচল করে তারা যেটা বলছেন যে খুব কষ্টের মধ্যে তাদেরকে বের হতে হচ্ছে। যাত্রীও তেমন নয়, রাস্তায় লোকজন খুব কম বের হচ্ছে। আপনাকে এই মুহূর্তে জানি রাখি, দিনাজপুরে কিন্তু তাপমাত্রা যে পারদ গত 3 দিন ধরে 38 থেকে 40.5 ডিগ্রি পর্যন্ত আপনার উঠানামা করছে। এবং শুধু মানুষ নয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার আমাদের দিনাজপুরে সবচেয়ে বেশি প্রখ্যাত যেটি লিচু কিন্তু প্রচণ্ড ক্ষতি হচ্ছে। গত কয়েকদিনে লিচুর কালো হয়ে যাচ্ছে এবং বোটাগুলো আপনার কালো হওয়ার কারণে আপনার ঝরে পড়ছে। ঝরে পড়া রোধ করার জন্য জেলা কৃষি বিভাগ যেটা পরামর্শ দিচ্ছেন সেটি হচ্ছে বেশি করে আপনার সেচ ব্যবস্থা দেওয়ার জন্য, তাহলেই কিন্তু আপনার কিছুটা হলেও লিচুর যে ঝরে পড়া সেটা প্রতিরোধ করা যাবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই প্রচণ্ড গরম যেহেতু দীর্ঘায়িত হচ্ছে, এই গরমের কারণে আপনার হাসপাতালগুলোতেও আপনার দেখছি যে শিশুরা আপনার অনেকে ভর্তি হচ্ছেন আপনার তারা এই গরমের বিভিন্ন রোগ বালাই নিয়ে। আপনি দেখছেন যে এই শহরের মধ্যে আপনার বিশেষ করে যারা বয়স্ক লোক তারাও কিন্তু আপনার খুব সমস্যার মধ্যে রয়েছেন। দিনাজপুরের অঞ্চলে আপনার আরেকটি বিষয় হচ্ছে যে আপনার এই সময় বড় মৌসুম
মৌসুমে বড় মৌসুমে আপনার এই যে শেষ ব্যবস্থা সেটাকে চলছে, তারপরেও কিন্তু আমরা দেখছি জমিতে অনেকাংশে আপনার পানি থাকছে না, এবং কৃষকরা যেটা জানিয়েছেন যে সকাল এবং বিকেল দুই বেলায় তারা শেষ চালু রেখেছেন, তারপরে কিন্তু জমিতে তারা পানি রাখতে পারছেন না। পানি এই কারণে আপনার যদি আপনার এই তাপদাহ বা এই রোদ্রের প্রখরতা যদি আপনার অনেক বেশি থাকে তাহলে কিন্তু আপনার ফসলের অনেক ক্ষতি হবে। বিশেষ করে লিচুর যে কথাটা বলা হচ্ছে সেখানে প্রায় 30% লিচু কিন্তু ইতিমধ্যে আপনার নষ্ট হয়ে গেছে, ঝরে পড়েছে। তো আমার কাছ থেকে গরমে তাপদাহের সর্বশেষ পরিস্থিতি এই ছিল। জি, ধন্যবাদ দুলাল, ধন্যবাদ বাপ্পি। ইনান, আমরা যে জিনিসটা দেখছিলাম যে দিনাজপুরে সেই দিনাজপুরে মুচিপাড়ার যে অবস্থা, ধানমন্ডি জিগাতলার একই অবস্থা কিন্তু আমরা বুঝতে পারছি। আপাতত আবহাওয়া অফিসের পক্ষ থেকে কি বলা হচ্ছে আগামী কয়েকদিনের পূর্বাভাস কেমন হবে? এই পূর্বাভাসটা আসলে সব আমরা যেমন সাধারণ মানুষ যেমন যারা বের হচ্ছে না বা পারতে বের হচ্ছে না তাদের কাছে যেমনটা গুরুত্বপূর্ণ, বেশ ফসলের যারা ক্ষতি হচ্ছে কৃষকদের জন্য ক্ষতি গুরুত্বপূর্ণ, কিন্তু সেই পূর্বাভাসে যদিও কোনো সুখবর নেই, তারপরও আমরা আসলে আবহাওয়া অফিসে আজকে তাদের যে বার্তা দিয়েছেন সেই বার্তায় যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে যে কিছু 3 দিনের যে হিট অ্যালার্ট সেটি কিন্তু আবার নতুন করে তারা বর্ধিত করেছেন। এরপরে 2-1টি এলাকায় বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। 2-1টি এলাকা বলতে চট্টগ্রাম এবং সিলেটের কিছু এলাকায় হয়তো বৃষ্টিপাত হতে পারে, কারণ সেখানে মেঘের একটা অস্তিত্ব দেখা যাচ্ছে, কিন্তু সেই মেঘে যে পরিমাণ বৃষ্টি হবে তাতে আসলে স্বস্তি ফিরবে না। এরপরে যে কারণে আসলে এই চলমান যে তাপপ্রবাহ সেটি অব্যাহত থাকবে, এবং দিনের রাতে তাপমাত্রা যে তারতম্য সেটি খুব বেশি না হওয়ার কারণে অস্বস্তিটা যেমন দিনে রয়েছে সেটি কিন্তু রাতেও অব্যাহত থাকবে। অর্থাৎ এই তাপদাহর যে পোড়া সেই পুড়তে হবে কিন্তু দিনে রাতে মিলে আরও কয়েকটি দিন। যদিও 5 দিন পরে একটা বৃষ্টির প্রবণতা রয়েছে, কিন্তু সেটি আসলে ভারী বর্ষণ হবে কিনা বা সেটি কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। যদি সেটি ভারী বর্ষণ না হয় তাহলে আসলে 5 থেকে 7 দিন পর্যন্ত যে পূর্বাভাসটা রয়েছে সেখানে আসলে কোনো স্বস্তির বার্তা নেই। রাজধানীতেও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি আমরা। বেশ করে আগের সময়গুলোর সাথে যদি আমরা তুলনা করি এখন মনে হয় আমাদের একটু কষ্ট বেশি হচ্ছে। আপনি যদি দেখেছি যে এমনকি গতকালও আপনার একটি রিপোর্টে দেখিয়েছে যে জায়গায় জায়গায় আসলে তাপমাত্রার কেমনটা তারতম্য হচ্ছে। সেটা কিন্তু আমরা দেখেছি যে গত কয়েক বছরে, অর্থাৎ 7 বছর যদি ধরি, 7 বছরে প্রায় 3-3.5 ডিগ্রি তাপমাত্রা রাজধানী ঢাকার কিন্তু গড়ে বেড়েছে। এবং এর মূল কারণ কিন্তু আসলে যেটি আপনি বলছিলেন, আমরা যেটি কনক্রিটের দখলে চলে গেছে এই নগরের মাটি, এই নগরের সবুজ, এই নগরের পানি। এবং একটা হিসেবে আমরা দেখেছি একটি প্রতিবেদনে, সেখানে বলা হয়েছে যে প্রায় 2024 সালে এসে প্রায় এই রাজধানী ঢাকার 85% এলাকায় কনক্রিটের দখলে চলে গেছে। এবং এর ফলে আমরা দেখেছি যে নগর কর্তৃপক্ষ তারা কিন্তু সরাসরি বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট যারা পরামর্শক রয়েছেন তাদেরকে অভিযোগ করেছেন, এবং যদিও সেই অভিযোগ যাদের উপরে করা হয়েছে সেই স্থপতিরা তারাও কিন্তু আসলে উল্টো আসলে পাল্টা এই যে নগর কর্তৃপক্ষকে দুষছেন। এ নিয়ে আমার একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি এখন দেখে নেব। রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা, বছর 3 আগেও এখানে ছিল জলাধার, আবাসন সহ বেশ কয়েকটি প্রকল্পের বদৌলতে এখানে এখন কনক্রিটের জঞ্জাল। জলাধারগুলো বন্ধ করে সরকারি বিভিন্ন কোয়ার্টার, বিভিন্ন ভবন নির্মাণ করছে। 6টা পুকুরের মধ্যে সর্বোচ্চ যেটা বড় পুকুরটা সেটা ইতিমধ্যে ভরাট করে সেখানে ভবন নির্মাণ করতেছে। চোখের সামনে এমন উদাহরণ তো নতুন নয়। একটু সামনেই সড়ক সংস্কারে উজাড় হয়েছে মিরপুর রোডের মিডিয়ানের সবুজ। ধানমন্ডির 7 মসজিদ সড়কেরও একই হাল। এদিকে গাবতলী জলাধার ভরাট করে অট্টালিকার পরিকল্পনা একটি সরকারি সংস্থার। এমনকি হাতির ঝিলের জল আর পান্থকুঞ্জের সবুজে হাত পড়েছে নানা প্রকল্পের। অন্যদিকে আধুনিকায়নের নামে ওসমানী উদ্যানও হারিয়েছে সবুজ, পুকুর হারিয়েছে জল। একের পর এক খাল দখল আর সবুজ নিধনে এখন কনক্রিটের নগর এই ঢাকা। ঢাকা প্ল্যানার্স ইনস্টিটিউট বিআইপি এর তথ্য বলছে 1999 সালে ঢাকার কনক্রিটের আচ্ছাদিত এলাকা ছিল 64.99 ভাগ। 2009 সালে যা 77.18 ভাগ। 2019 সালে সেই পরিসংখ্যান 81.82, বর্তমানে যা প্রায় 85 ভাগ। অর্থাৎ ইট পাথর যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে সবুজ আর জল। এমনিতেই তো নাই, প্রয়োজনীয় তুলনায় 3 ভাগের 1 ভাগও নেই, সেটাকেও আমরা বেমালুম ধ্বংস করছি। এটা হচ্ছে ধ্বংসাত্মক প্রবণতা। রাষ্ট্রীয়
নীতি নির্ধারণের পর্যায়ে অবকাঠামোর যে গুরুত্ব, যে তাৎপর্য, সবুজ রক্ষায় তো সেই তাৎপর্যটা সেভাবে নাই। গত কয়েক বছরে এই নগরে দাবদাহের চিত্র বলে দিচ্ছে দীর্ঘদিনের ভুলের খেসারত কতটা নির্মম হতে পারে। চলতি মৌসুমে হয়তো ছাপিয়ে যাবে সব রেকর্ড। তাহলে এই নগরের ভবিষ্যৎ কি? উন্নয়নের নামে একের পর এক প্রকল্প হলেও তা কতটা পরিবেশ বান্ধব এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ নগর পিতা, যাদের পরামর্শে এসব প্রকল্প সরাসরি তাদের দিকেই আঙুল তুলেন তিনি। যদিও স্থপতিরাও এক হাত নিয়েছেন মেয়রের। বিশেষজ্ঞ যারা তাদের পরামর্শক হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ। আমরা এখন পর্যন্ত মেয়রদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি খাল উদ্ধারের, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবমূলক প্রকল্প দেখি নাই, সংখ্যা দিয়ে লক্ষ লক্ষ গাছ কাটার প্রতিশ্রুতি ছাড়া। তারা বলে একসময় সবুজায়ন হতে হবে, আবার প্রকল্প যখন সাজায় তখন কিন্তু গাছ কেটেই সাজায়। বলে যে জলাশয় রক্ষা করতে হবে, কিন্তু জলাধার রক্ষা করতে হবে, কিন্তু যখন পরামর্শ দেয় তখন কিন্তু সেই জলাধারকে সংকুচিত করে সেখানেই কিন্তু খুঁটি বসায়। যেসব উন্নয়ন প্রকল্পে সবুজায়ন, জলাধার সংরক্ষণ ইত্যাদির তাগিদ দেওয়ার মধ্যে দিয়ে একটি সমন্বিত উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে বক্র দৃষ্টিতে বিভিন্ন রকম মন্তব্যের মধ্যে দিয়ে তার দায় মোচনের কোনো সুযোগ নাই। প্রশ্নটা তাই অপরিকল্পিত উন্নয়নে। যদিও প্রাণ প্রকৃতিকে প্রাধান্য দিয়েই উন্নয়নের পরিকল্পনার পক্ষে কথা বলছেন উভয় পক্ষ। ঘুষ খেলে তো হুঁশ ফেরার কথা, কিন্তু বছরের পর বছর এমন মাসুল দেওয়ার পরেও সেই পথে পা বাড়াচ্ছে কে? বরঞ্চ উন্নয়নের পায়ের তলায় পৃষ্ঠ এখন সবুজ। তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই নগরের ভাগ্যটা বদলাবে কে? রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ইনান, আমরা যেমনটা দেখছিলাম যে অপরিকল্পিত নগরায়নেরই কিন্তু ফল আমরা এখন ভোগ করছি। সামগ্রিকভাবে ঢাকার এই মুহূর্তে পরিস্থিতি আসলে কি? আমরা কি কোনো খোলা জায়গা পাচ্ছি? সবুজ কিন্তু এখন নেই বললেই চলে। আপনার প্রতিবেদনগুলোতেও কিন্তু আমরা দেখেছি এখন ইনান কনক্রিটে যেগুলো ঢেকে গেছে সেগুলোকে আবার তুলে নিয়ে সবুজ করা, এটি আসলে অবাস্তব পরিকল্পনা। কিন্তু এখনও যারা আছেন পরিবেশবিদ বা নগর পরিকল্পনা, তারা বলছেন যে হয়তো 15 ভাগ বা কিছু উদ্ধার করে হয়তো সেটা 20 ভাগে নেওয়া যাবে, সেটি যেন আর বেদখল না হয়, সেটি যেন আর কেউ গিলে ফেলতে না পারে, সেই ধরনের যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে হয়তো একটা সুবিধা পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে এই যে চিত্র, একটি চিত্র আমরা দেখলাম কনক্রিটের চিত্র, খোলা জায়গার চিত্রটা যদি দেখি যে 1999 সালে সেখানেও কিন্তু একটা সহনীয় পর্যায়ে ছিল খোলা জায়গা 14.25। 2009 সালে এসে 10 বছর বাদে এই সময়টাতে কিন্তু সবচেয়ে বেশি হয়েছে। আমরা যদি দেখি সেখানে কিন্তু প্রায় 5.37 এবং সবশেষ যে জরিপটি ছিল সেখানে 2019 সালে সেখানে 4.38 ভাগ, এবং এটি হলফ করে বলা যায় যে 4.38 ভাগ থেকে কমে যে এটি 3-এর ঘরে চলে এসেছে, সেটি কিন্তু আসলে ঢাকার যে আয়তনের তুলনায় এখন মানে এটা কিছুই না বলা যায়। এই খোলা জায়গাটা আসলে কিছুই না, কারণ স্বাভাবিকভাবে যে আপনার শ্বাস প্রশ্বাসের জন্য ন্যূনতম যে গাছগাছালিগুলো থাকা দরকার সেগুলো কিন্তু এখন নেই। এই কারণেই আসলে আমরা যতই বলি বৈশ্বিক উষ্ণতার দোহাই দিয়েই আমরা এল নিনোর কথা বলি, এই বিষয়গুলো তো আছেই, কিন্তু আসলে এখন যদি এই খোলা জায়গাগুলো থাকতো বা সেই গাছগুলো থাকতো তাহলে কিন্তু আসলে স্বস্তিটা চলে আসতো, সহনীয়তার মাত্রাটা কিছুটা বাড়তো, যে এই যে অসহনীয় মাত্রার এটি থেকে কিছুটা আসলে কমে আসতো। এবং ঢাকার আমি যদি বেশ কিছু এলাকার তথ্য আপনাকে দেই ইনান, তাহলে আসলে আরও অবাক করার মতো তথ্য রয়েছে যে মিরপুরের বড়বাগ, কাজীপাড়া, শেওড়াপাড়া, ইব্রাহিমপুর, এই সব এলাকায় 99.14 ভাগ, অর্থাৎ সেখানে কনক্রিটে ভরা। আবার যদি আপনি তখন খিলগাঁও, গোরান, মেরাদিয়া, বাসাবো এইসব এলাকায় 97 ভাগ। এবং সবচেয়ে পুরান ঢাকার যে এলাকাগুলো সেখানে আসলে আমরা পরিবেশের কথা বেশি বলে থাকি, সেখানে আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলে থাকি, কিন্তু মেরাদিয়া বা সোয়ারিঘাট কিংবা মংশালের মতো জায়গায় শতভাগই কনক্রিটে ঢেকে গেছে। তার মানে আসলে সেখান থেকে আপনি সবুজ বের করে আনবেন, সেখানে জলাধারের ব্যবস্থা করবেন নতুন করে, এই চিন্তা করা তো একদমই অবাস্তব। কাজেই এসব নিয়ে আসলে নতুন করে ভাবতে হবে। রাতারাতি কোনো কিছু পরিবর্তন হবে না, এখনো সময় আছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে এবং সেগুলো বাস্তবায়ন হতে পারলে হয়তোবা 1 কিংবা 1.5 দশক পরে কিছুটা স্বস্তি ফিরবে। আমরা আশা করি এ ধরনের দোষারোপ, পাল্টা দোষারোপ বন্ধ হবে এবং রাজধানী ঢাকার জন্য একটি পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা হবে। লিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। গরমের খবর নিয়ে সবশেষ জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ লিমন। এদিকে টানা লোডশেডিংয়ের